মধ্যবিত্ত পরিবারের বউরা, বাচ্চারা, ফ্যামিলিরা অল্পতেই খুশি থাকতে জানে। আর একদিকে বড়লোকের বাচ্চারা, বউরা, পরিবাররা অল্পতে কোনোদিনই খুশি থাকে না, কারণ ওদের অল্পতে কোনোদিনও পেট ভরে না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেঙ্গালি ব্লগ উইথ 3 বেবিস মম চ্যানেলে আপনাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে ঈদের একদিন আগেকার, মানে আজকে রোজাটা শেষ আর কালকে ঈদ, এখন থেকে বিকেল থেকে স্টার্ট। আমার মেয়ে মেহেন্দি লাগিয়েছে, তো আমাকে দেখাচ্ছে কি আমার ভিডিও করেন। তো আমি ওর ভিডিওটা করেছিলাম অনেক খুশি খুশি করে। ও কিন্তু অনেক খুশি। ও নিজের হাতে মেহেন্দি লাগিয়েছে, একটা হাতে আমি লাগিয়ে দিয়েছি। আমি কিন্তু এতটা ভালোভাবে মেহেন্দি লাগাতে পারি না, তবু ওকে খুশি রাখার জন্য একটু মেহেন্দিটা লাগিয়ে দিয়েছি। মধ্যবিত্ত পরিবারের বউরা কেন অল্পতে খুশি থাকে, এটা কেন বলেছি? আমি কিন্তু আমি আগে থেকে স্বপ্ন দেখছিলাম কি একটা ভালো ড্রেস নেব এবং সেই ড্রেস পরে আমার বাচ্চাদের ভালো ভালো ড্রেস নেব। সেই ড্রেসগুলো পরে আমার মায়ের বাড়ি ঘুরতে যাব। তবে ড্রেস তো পাইনি, তার সাথে কিন্তু বলেছিল যে কালকে ঈদের মেলা, তো কালকে কিছু বিক্রি করা হবে, তবুও যদি কিছুটা টাকা যদি ইনকাম হয় তবে সেটা টাকাতে কিন্তু অনেকটাই আমাদের হেল্প হবে। তো আমার কিন্তু স্বপ্নটা সেটা কিন্তু আমি দেখেই থেকে গেলাম, তবুও কিন্তু দোকানটা তৈরি করতে চাইলো, তৈরি করতে মানে একদিনকার জন্য। তো আমি সেটাতেই খুশি, কারণ আমি এতদিনকার 1 মাসের আমার স্বপ্ন যে আমি একটু ঘুরতে যাব নতুন জামা পরে, নতুন কাপড় পরে, তো সেটা কিন্তু আমার কপালে জোটেনি। তার সাথে কিন্তু একটু আমি যে আরাম করব সেটাও কিন্তু আমার কপালে জোটেনি। পুরো রাত্রি জেগে আমি ফুচকা তৈরি করা, ভর্তা করা, চটপটি করা, এগুলো সব কিছু আমি করেছি। তবে আমি যে একা পুরো রাত্রি জেগে আমি কাজকর্ম করেছিলাম সেটা কিন্তু না, সঙ্গে আমার হাজব্যান্ড ছিল। তবে আমি পুরো রাত্রি জেগে আমি কাজকর্ম করেছি ঠিকই, তবে আমার শরীরটা কিন্তু এতটা ভালো নেই, কারণ সিজারের জন্য মানে সি সেকশনের জন্য পিঠে কিন্তু অনেকটাই দাঁড়াতে ব্যথা ওঠে। সেই ব্যথা নিয়েই আমি কষ্ট করে কাজ পুরো রাত্রি ভরে আমি করেছিলাম। পুরো রাত্রি ভরে আমি কাজ করেছিলাম বলতে পুরো রাত্রি বলতে মাত্র 2 ঘন্টা বাকি। আমি রাত্রের মধ্যে 2টা ঘন্টা ঘুমিয়েছিলাম, তারপরে আবার আমি সকাল সকাল উঠে গিয়েছিলাম। ফুচকাটা তো ভাজা হয়ে গিয়েছে। ফুচকাটা কিন্তু এত সহজে ভাজা হয়েছিল না যতটা সহজে আপনারা দেখেছেন। অনেক সময় লেগেছিল সেই ফুচকা ভাজতে। ফুচকাটা ভাজার পরে ছোলা ভিজিয়ে দিয়েছি, কারণ ফুচকার যে ভর্তাটা হবে সেটাতে দেব, বেশি টেস্ট হয়। আর এদিকে কিন্তু রাত্রিবেলাতেই আমি সব কাজ সেরে রাখছি। রাত্রেই ফুচকাটা ভেজে নিয়েছি, রাত্রে আমি ছোলাগুলো ভিজিয়ে রেখেছি। ছোলা তো এরকম 24 ঘন্টা আগে ভিজাতে হয় বা 5-6 ঘন্টা আগে ভিজাতে হয়, তবেই ফোলে। আমি তেঁতুলটাও ভিজিয়ে রেখে দিলাম জল দিয়ে, সকালে এটা কিন্তু অনেক সফট হয়ে যাবে। আর আমি কিন্তু তোতারাব্বুকে বলেছিলাম যে রাত্রে মাংস নিয়ে চলে আসবা, কারণ আমি কিন্তু কালকে আমি রান্না করতে পারবো না। কালকে এতটাই ব্যস্ত থাকবো যে আমার রান্না করা কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। তার জন্য আমি মাংস নিয়ে আসতে বলেছিলাম রাত্রেই, তার জন্য রাত্রেই মাংসটা নিয়ে চলে এসেছে। একদিকে কিন্তু ফুচকাটা ভাজা তো হয়ে গিয়েছে, আর আমি আবার ভাজার পরে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। এদিকে আমি মাংসটা রান্না করছি, আর এদিকে কিন্তু তোতারাবু ডিমটাকে ডিশে নিয়ে নিচ্ছিল, কারণ এই ডিমটা কিন্তু আমি একদিকে চুলাতে চাপিয়ে দেব, এতে কিন্তু কাজটা অনেকটাই আগে যাবে। দেখা যাবে যে আমি একদিকে শুধু মাংসটা রান্না করে থেকে যাব আর একদিকে চুলাটা ফাঁকা যাচ্ছে, এতে কিন্তু অনেকটাই কাজ পিছিয়ে যাবে। প্রথমে আমি মাংসগুলোকে কিন্তু ভেজে তুলে নিয়েছি, অল্প কিছুই দিয়েছিলাম না, লবণ হলুদ। পেঁয়াজ এবং মশলাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি, পেঁয়াজের গ্রেভি তৈরি করে নিয়েছি, তারপরে ভাজা মাংসটা দিয়ে আমি কষিয়ে রান্না করে নেব। একদিকে কিন্তু মাংসর কড়াই ট্রান্সফার করে একদিকে আমি ডিমটা চাপিয়ে দিয়েছি। এই চুলাটা কিন্তু ডিশটা যেটা আমি চাপিয়েছি ডিমটা, ওটা কিন্তু চুলাটা বড় আছে, তার জন্য। একদিকে আলুগুলো কিন্তু তোতারা ধুয়ে নিয়েছে, আলুগুলো ছোটোগুলোই নেওয়া হয়েছে, কারণ মানে বোড়া কেনা আছে বাড়িতে, তো নিয়েছিলাম যে একটু বস্তা নিলেই ভালো হয়, এত খুচুর খুচুর আলু কিনতে ভালো লাগে না, তার জন্য নিয়ে রেখেছি। অনেক ছোট ছোট আলু বেরিয়ে গিয়েছে, সেগুলো কিন্তু আগে ছোট আলুগুলোকে সিদ্ধ করে নিলাম। তরকারি রান্না করার সময় কিন্তু তাড়াতাড়ি ছিলা যায় না এবং রান্না করাও যায় না, তার জন্য ছোট আলুগুলোই নিয়েছি ভর্তা করার জন্য।
তো গাইস এদিকে কিন্তু মাংসটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। মাংসতে প্রথমে জল দিয়ে আবার জলটা শুকিয়ে আবার জল দিয়ে আমি একটু গ্রেভি তৈরি করেছি মাংসের। এদিকে কিন্তু ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তো ডিমটা কিন্তু তুলে রেখে দেব। যখন গাইস এগুলো ভিডিও তৈরি করা হয়, মানে বেশি বেশি রান্নার যখন ভিডিও তৈরি করা হয়, তখন কিন্তু ভিডিও করার সময় অনেকটাই টাফ হয়ে যায়। তবুও নিজের লাইফটাকে ভেবে একটু কষ্ট করে আমি ভিডিও করেছি। প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন। ডিমটি সিদ্ধ করার পরে তুলা হয়ে গিয়েছে। এবার কিন্তু আলুটা আমি চাপিয়ে দিয়েছি সিদ্ধ হতে, ঢাকা দিয়ে স্টিম হতে থাক। আর একদিকে আমি জিরে পাউডারটা করে নেব। এটা কিন্তু বাড়িতেও তরকারির জন্য দরকার, যে মাংসটা রান্না করেছি সেখানে দেব কিছুটা, আর ফুচকার জন্য সেখানে জলেও প্রয়োজন হবে এবং ভর্তাতেও প্রয়োজন হবে। নিয়েছি কিছুটা জিরা এবং নিয়েছি কিছুটা পরিমাণে আমি নিয়েছি গোলমরিচ। সেটাকে আমি তাওয়াতে দিয়ে একটু ভাজা করে নিয়েছি, বেশি ভাজলে আবার তিতা হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমি ভাজা হয়ে গিয়েছে, ওই যেটা চুলাটাতে আমি জিরা ভাজলাম সেই চুলাটাতে আমি চাপিয়ে দিয়েছি দুধ, ওদিকে গরম হতে থাক। এদিকে জিরা পাউডারটা হয়ে গিয়েছে। এই জিরা পাউডারটা কিন্তু তোতারাব্বু করেছিল। আমি ভাজার পরে আমি চলে গিয়েছিলাম ওই ঘরে, কারণ আমার ছেলে কেঁদে উঠে গিয়েছিল, ওকে কিন্তু ঘুমাতে গিয়েছিলাম। পাউডারটা করে রেখেছে, আমি কিন্তু এসে কৌটোতে ভরে দিলাম। গাইস আমরা যখন রান্না করি আমাদেরকে কিন্তু রান্নার প্রসেসের দিকে সব দিকে আমাদেরকে ধ্যান দিয়ে রান্না করতে হয়। একটু যদি মিস্টেক হয়ে যায় তবে তো ক্ষতি হয়ে যাবে অনেক বড় বড় এবং ছোট ছোট, দুটোই ক্ষতি হয়ে থাকে। তো একদিকে আমি কিন্তু জিরে পাউডারটা ভরছিলাম, একদিকে দুধটা কিন্তু বলক হয়ে গেছিলো। তাড়াতাড়ি নিয়ে আমি টেবিলে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। গাইস রাত্রে আমি সব কাজ সেরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এখন হচ্ছে সকালের টাইম। সবাইকে জানাই ঈদের দিনে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সকাল সকাল উঠেই গাইস আমি যেখানে দোকানটা বসাবো বারান্দা, সেই বারান্দাটা কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং তার নিচে কিন্তু একটু কাচ্চি রোড আছে, মানে রাস্তা আছে, সেখানেও ঝাড়ু দিয়ে দিয়েছি। এখানে শুকতে থাকুক ততক্ষণে কিন্তু এদিকে আমি যেগুলো মটর ভিজিয়ে রেখেছিলাম কালকে সন্ধ্যাবেলা, সেটা কিন্তু আমি চাপিয়ে দেব চটপটি তৈরি করার জন্য। রাত্রে আলুগুলো যেগুলো সিদ্ধ করেছিল সেগুলো কিন্তু আমি ছিলে নিচ্ছি, একদিকে চটপটিটা চাপিয়ে দিয়েছি। মটরটাতে কিন্তু বলক চলে এসেছে। এখানে আমি দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন থেতো করা এবং দিয়েছি কাঁচা লঙ্কা থেতো করা। এবার এই সবকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এই মটরটাকে সিদ্ধ হতে দেব যতক্ষণ সিদ্ধ হয়নি। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, লবণটা অতই প্রয়োজন। লবণটা দিয়ে দিয়েছি, দিয়ে মিক্স করে নিয়েছি। এবার এটাকে আমি মটরটাকে ঢাকা দিয়ে আমি সিদ্ধ হতে দেব। গাইস মটরটা একদিকে সিদ্ধ হচ্ছে, একদিকে আলুটাও ছিলে নিচ্ছি এবং তার সাথে যেটা ডিম রাত্রে সিদ্ধ করে রেখেছিলাম সেটাও কিন্তু ছিলে নিচ্ছি। ছিলার আগে জল দিয়েছি, এতে কিন্তু অনেকটাই সুবিধা হবে ছোকাগুলো ছোটানোর সময় এবং ছোকাও গায়ে লেগে থাকবে না ডিমের। মটরটা সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি, সেটা চটপটি তৈরি করার জন্য এটা প্রসেস। আমি নিয়েছি এখানে ময়দাতে দিয়েছি মানে ফুড কালার, যেগুলো আমাদের এখানে বসন্তী কালার বলে, বসন্তী রং, ওগুলো দিয়ে দিয়েছি 4টি প্যাকেট, দিয়ে জল দিয়ে গুলিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার পরে আমি জল দিয়ে পাতলা করে নিয়েছি। এইভাবেই কিন্তু চটপটি তৈরি করা হয়, অনেক প্রসেস আছে চটপটি তৈরি করার, তো আজকে আমি এইভাবেই তৈরি করছি। বাড়িতেও সময় আমি তৈরি করে খাই, তো এইভাবে তৈরি করে খাই, আবার আলাদাভাবেও তৈরি করে খাই। মটরটা আগে সিদ্ধ করে নিই প্রেসার কুকারে, ওটা কিন্তু আলাদা প্রসেস। তো যেগুলো ময়দা আমি মিক্স করেছিলাম সেটা দিয়ে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং গ্যাস জ্বলছে। নাড়াচাড়া না করলে দেখা যাবে যে তলা ধরে গিয়েছে। তো গ্যাস চটপটিটা ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ বলক দিয়ে তারপরে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। চটপটিটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু যেটা পানিপুরি সেটার জন্য আমি জলটা তৈরি করার জন্য এখানে কিন্তু রাত্রে যেটা আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। তেঁতুল ভিজানোটা একটা আমি পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এবং সেখানে দিয়ে দিয়েছি ধনেপাতা থেতো এবং কাঁচা লঙ্কা থেতো, আর দিয়ে দিচ্ছি জিরে থেতো, কাঁচা জিরে। এগুলো কিন্তু পিষে দিলে বেশি ভালো, বেটে দিলে বেশি ভালো। তো আমার কাছে কিন্তু সিল বাটা নেই, তার জন্য আমি আর বাটিনি, আমি থেতো করে নিয়েছি কুটনি দিয়ে। এবার সেগুলো দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে এখানে কিন্তু আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আর আমি কিন্তু জলটাকে আমি ছেঁকে নিলাম। এখানে যেগুলো
ছবড়াগুলো ছিল এগুলো কিন্তু আমি ফেঁকে দিচ্ছি। এভাবে ফেঁকে দেওয়ার পরে আর আমি অন্য পাত্রে আমি জলটা তৈরি করছি। একটা বড় পাত্রে এই পাত্রটা নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে কিন্তু জলজিরা আর দিয়ে দিচ্ছি টক চিনি। টক চিনিটা দিয়ে দিয়েছি আর যে জলটা আমি তৈরি করলাম সেই জলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। এগুলো সব কিছু দিয়ে মিক্স করে নিতে হবে। আর যেটা আমি জিরে গুঁড়ো করেছিলাম, জিরে এবং গোলমরিচ গুঁড়ো, সেটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিব আর একটু টেস্ট করে দেখব যে এটা টক ঝাল এগুলো ঠিক আছে কি না। তো পরে করে আমি দেখেছিলাম যে টক ঝাল কিছুই ঠিক নেই, অল্প ছিল, কম ছিল। তারপরে আমি আবার চিনি দিয়েছিলাম, টক চিনি, আবার আমি দিয়েছিলাম লবণ, আবার দিয়েছিলাম কাঁচা লঙ্কা থেতো, সব কিছু কিন্তু দিতে হয়েছিল। একদিকে আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি আর ওটা তো কিন্তু আগে থেকে ছিলাই ছিল। তো যা যা লাগে আমি দিয়েছি এখানে ভাজা জিরে, লবণ, ধনে পাতা এবং দিয়েছি ছোলা দিয়ে ভর্তাটা তৈরি করে উপর থেকে ছোলা দিয়ে সাজিয়ে দিয়েছি। এদিকে কিন্তু ডিমটা সিদ্ধ করা ডিমে ফুড কালার মিক্স করে ডিমটাকেও ভেজে নিচ্ছি। আমি বলছিলাম যে এরকম সিদ্ধ করে ডিমটার মানে ছোকাটা ছিলে আর বিক্রি করে দিবা, তো ওটাও সবাই নেবে। কিন্তু আমি শুনছি যে এখানে কিন্তু এরকমই চলে, ফুড কালার দিয়ে তারপর ডিমটা চলে। তার জন্য আমি কিন্তু কোনোদিনও দেখিনি যে ফুড কালার দিয়েও কিন্তু ডিম বিক্রি হয়। এখানে দেখলাম, বলছি এখানে এগুলোই চলে, তো আমাকে এটাই আমি করলাম, আমাকে এটাই তৈরি করতে হলো। ফুড কালার মিক্স করে তেল দিয়ে একটু হালকা ভেজেছি, তারপর হালকা ভেজে আমি তুলে নিলাম। গাইস, আমি যখন ডিম ভাজছিলাম তখন কিন্তু তোতারাপু গোসল করছিল, কারণ ঈদের নামাজটা পড়তে যাবে তার জন্য। তো ও কিন্তু ঈদের নামাজটা পড়তে চলে গিয়েছিল আর এদিকে দোকানটা লাগিয়ে দিয়ে গিয়েছিল। আমার মেয়ে বসে আছে, আমিও কিন্তু ফুচকা কেউ যদি নিতে আসছিল তখন যাচ্ছিলাম। আমি তো কিছুই রান্না করতে পারিনি, এত ব্যস্ত ছিলাম, তো কী রান্না করব। আমি যেগুলো দোকানের সেগুলো তো রান্না করে আমি থাহা পাচ্ছিলাম না। তার জন্য আমার শাশুড়ি আম্মা আবার খিচুড়ি দিয়ে গিয়েছিলাম, সরি খিচুড়ি না, ক্ষীর। সেটা কিন্তু তাড়াহুড়াতে তো তারাবু খেয়েছিল না, চলে গিয়েছিল নামাজ পড়তে। ছেলেটাকে আমি পাঞ্জাবি পরিয়েছি, তো ওকে বলছি কি একটু হাঁটো। তো ও কিন্তু বারবার নিজের মনে পড়ছিল, ও বলতে চাইছে কি আমাকে কোলে নেন। আমি কিন্তু ওকে কোলে নিচ্ছিলাম না, একটু ভিডিও করার জন্য ওকে হাঁটতে বলছিলাম। তো ও কিন্তু একদম হাঁটতে রাজি হচ্ছিল না, একেবারে কান্নাকাটি এরকম মানে পড়ছিল উড়ছিল। আর এখন দেখুন গাইস, ও কিন্তু চশমাটা পড়ছে আবার কাঁদছে। এখানে কিন্তু আমাকে অনেক অনেক হাসি লাগছিল। তারপর কান্না না দেখতে পেরে আমি ওকে কোলে নিয়েছিলাম, ওর আপাই এখন কোলে নিয়ে আছে। আর মনে একদিকে কিন্তু এই ড্রেসটা ওকে পরাচ্ছি, তো ও পরবে না, ও বলছে আমি পরবো না, নাইরা অন্য ড্রেস পরবো। আর ওর ভিডিও করছিলাম তো আমাকে মারতে আসছিল কি ভিডিও করতে হবে না। ও কিন্তু অনেক রেগেছিল, ওরকমই আমার মেয়েটা, রাগ অনেক বেশি ওর, ওকে দেখে আমাকে ভয় লাগে। রাজা এখনও ওর আপার কোলে আছে, তবুও কাঁদছে। ও আমার কোলে আসবে তার জন্য এতটা ওর কারণ। আবার আমি ওকে কোলে নিয়েছিলাম। ওর কান্না আমাকে একদম ভালো লাগছিল না, কান্না যদি ও করে তো আমার মনটাই কেঁদে যায়। তোতারা এত ফুচকা ভালোবাসে, তো কিছু বলার না। তো আজকে কিন্তু তোতারা ভাবছে বাহ বাহ বেটা বাহ, মেরা দিন খুল গয়া, এরকমই ব্যাপার স্যাপার। ফুচকা কিন্তু ওর বাবারই দোকান, আজকে যত পারে তত মন ভরে খেয়েছে, এত ওই আজকে দিনটা খুলেছিল ওর। রাজা কিন্তু ঘুমিয়ে গিয়েছে, রাজাকে ঘুম পাড়িয়ে আবার বলছিল যে আমি কিছুটা এগুলো পাঁপড় ভেজেছিলাম, তো ভালো হয়েছিল না, রোদ্রে শুকানো ছিল না তার জন্য। তো তারপরে আমি কিছুটা ভেজেছিলাম, মানে একটা প্যাকেট ভেজেছিলাম, তো সেটা শেষ হয়ে গিয়েছিল। তো তারাবু বললো কি পাঁপড় কিন্তু শেষ হয়ে গিয়েছিল, ভালো হচ্ছে না ভাজা তবুও, তো ভাজলে বেশি ভালো হয়। তো যে কটা প্যাকেট নিয়ে এসেছিলো, 4 থেকে 5টি প্যাকেট নিয়ে এসেছিলো, তো আমি কিন্তু সবটাই ভেজে দিয়ে দিয়েছিলাম। তো 2 থেকে 3টি বাদে সবটাই কিন্তু বিক্রিও হয়ে গিয়েছিলো মাশাআল্লাহ। তো এদিকে আমি ভেজে নিচ্ছি, একে রাজা ঘুমিয়ে আছে, এটা কিন্তু আমি খুব সুখ শান্তিতে একটু ভাজতে পেরেছিলাম। আর যত কাজ আছে তত কিন্তু আমি অনেক অনেক আমি একেবারে পারেশান হয়ে কাজগুলো করেছিলাম। গাইস দেখুন, এখন কিন্তু মোনার ড্রেস আমি অন্য আবার ওকে নাইরা খুলে এই ড্রেসটা পরিয়েছি, ঈদেই এটা নেওয়া হয়েছে। তো ওরা কিন্তু ঈদের জন্য ওরা গলা মিলালো দুই বোন মিলে।
আমার ছোট মেয়েটা এত 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 জিদ বেশি আমার ছোট মেয়েটার, যে আমি ওকে ভয় পাই। আমাকে দেখে ও কি ভয় পাবে, আমি মেয়েকে দেখে আমি নিজেই ভয় পাই। এত আমার অবস্থা খারাপ, আর কি বলবো। আমার ছেলে যখন ঘুমিয়েছিল তখন আমি দুটি মেয়েকে আমি ঘুরে নিয়ে এসেছিলাম মসজিদের কাছ থেকে। আবার যখন আমার ছেলে উঠলো তখন কিন্তু পাঞ্জাবিটা আমি খুলে দিয়েছি, এবং আমি ওর যেগুলো প্যান্ট এবং শার্ট ওর নানি নিয়ে দিয়েছিল, সেই প্যান্ট শার্ট পরিয়ে আর জুতা পরিয়ে ওকে মসজিদের দিকে ওকেও আমি ঘুরতে নিয়ে যাচ্ছি এখন। এটা কিন্তু মেয়েটা আমাদের এখানকারই, ওর হাত ধরে একটু হাড় ছিল, তো ওর হাত কিন্তু ও ধরলো না, হাতকে ছিটকে হাত ধরতে দিল না। আজকে সকাল থেকে রাজা কিন্তু বারবার এইভাবে কিন্তু নিজের মনে পড়ছে, এটা কিন্তু ও পড়ছে না যে আনজানাতে পড়ছে, ও কিন্তু নিজের মন থেকে এটা পড়ছে, একটু সোহাগে পড়ছে, আদর চাইছে আমার কাছে। বারবার ও বাপ বলছে যে আমাকে কোলে নেন, আর আমি ওকে বলছিলাম কি একটু হাঁটো, তো আমাকে এসে এসে ধরছিল আর এরকম করে পড়ে যাচ্ছিল নাটক করে করে। সময় সময় আমি ভাবি যে আমরা এত বড় হয়ে গিয়েছি, এত বয়স হয়ে গিয়েছে, কিন্তু 1 বছরের বাচ্চাগুলা, 1.5 বছরের বাচ্চাগুলা, 5 বছরের বাচ্চাগুলা কিন্তু আমাদেরকে অনেকবারই কিন্তু ঠকে নেই। দেখুন গাইস, আবার কিন্তু ও হাঁটতে হাঁটতে পড়ে গেল। কালকে বিকেল থেকে এই ভিডিওটার পিছে আমি খাটাখাটি করছি এবং অনেকটি কাজকর্ম করেছি। কাজকর্মের মাধ্যম দিয়ে আমি আবার ভিডিও করেছি অনেক অসুবিধা করে, এবং এই ভিডিওটা কিন্তু অনেক লম্বা চওড়া হয়ে গিয়েছিল। আবার এতগুলো কাজ করে শরীরটা ক্লান্তি নিয়ে এডিট করেছি এবং ভয়েস দিয়েছি। তো গাইস, এতটা পরিশ্রম করার পরে আমি কিন্তু আপনাদের কাছে একটা আবদার করতেই পারি, যেটা হচ্ছে লাইক। প্লিজ একটি ভিডিওটিতে লাইক দিবেন এবং বেঙ্গলি ভ্লগ উইথ 3 বেবিস মম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিওটি আমি এখান থেকেই শেষ করছি। আল্লাহ তাআলার কাছে সবার আমি শরীরের সুস্থতা কামনা করে এখান থেকে বিদায় জানাচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।